বিদ্বেষ নিয়ে মানুষের মুখোমুখি না দাঁড়িয়ে মমতা নিয়ে পাশাপাশি দাঁড়ানো থাকবে। সেই বাংলাদেশটাকে আমরা হারিয়ে ফেলেছি বাড়ি ভাই। 2024-এর 5 আগস্ট আমরা যে বাংলাদেশটাকে হারিয়েছি, সেই বাংলাদেশটাকে ফিরে পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে। প্রতিদিন যা ঘটছে তা প্রতিদিন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তোমরা যুদ্ধ করো, তোমরা তোমাদের বাংলাদেশটাকে ফিরিয়ে নাও, তোমরা তোমাদের বাংলাদেশটাকে ফিরিয়ে আনো। বাউলের গ্রেপ্তার, মবের স্লোগান, একটা একটা বাউল ধৈরা ধৈরা জবাই কর, এই বাংলাদেশটা আমাদের বাংলাদেশ না। হুমায়ুন আজাদের এই শুভেচ্ছা কবিতাটার মধ্যে আপনাকে অনেক ধন্যবাদ আকামুল্লাহ। আমরা আসলে আপনার কাছে অনুরোধ করেছিলাম এই কবিতাটা শুরু করার জন্য। আজকে আমরা যে বাংলাদেশটা দেখলাম, আমাদের দুই শিল্পী প্রাণ রক্ষায় পানিতে ঝাঁপ দিয়ে পড়ছেন, তাকে ঢিল ছুঁড়ে মারা হচ্ছে। এই বাংলাদেশটা আমাদের বাংলাদেশ না, এই বাংলাদেশটা আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশ না। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশটা ফেরত চাই এবং এর জন্য আজকে আমরা বাউলদের আনার চেষ্টা করছি। হেলাল সরকার যিনি আজকে সেই পানিতে ঝাঁপ দিয়ে পড়েছিলেন, তিনি এখনো অসুস্থ, তার মাথায় আঘাত লেগেছে, তিনি এখনো কথা বলার মতন নেই। বাউলদের একজন নেতৃস্থানীয় বারেক বৈদেশী, তাকে আমরা এনেছিলাম আজকে। তিনি আমাদের বলেছিলেন বাউলদের উপর জঙ্গি হামলা শুরু হয়েছে, আমরা কার কাছে যাব, কার কাছে বিচার চাইবো, কারণ এই জঙ্গিরা এই সরকারের সমর্থক। আজকে মানিকগঞ্জের আদালতে তারা মানববন্ধন করতে গিয়েছিলেন, তার জামিনের জন্য গিয়েছিলেন, জামিন তো দেয়া হয় নাই, উল্টো বাউলদের উপর হামলা করা হয়েছে। আকামুল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোট বাংলাদেশের আন্দোলন সংগ্রামে খুব গুরুত্বপূর্ণ একটা সংগঠন। সেই সংগঠন বাংলাদেশ যেমন ছত্রভঙ্গ, সেই সংগঠনটাও ছত্রভঙ্গ। আমাদের শিল্পীদের নিরাপত্তার জন্য কি করতে পারেন এখন, কিভাবে করতে পারেন? দুঃখটা কি জানেন, সংস্কৃতি কর্মীদের সঙ্গে আমার সাংগঠনিক আবৃত্তি চর্চা এবং সংস্কৃতি চর্চার সম্পর্কটা তৈরি হয় স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমরা যখন সংস্কৃতি কর্মীরা মাঠে নেমেছি, তখন আমরা আমাদের গণতন্ত্রের কথা বলেছি, আমরা আমাদের ধর্মনিরপেক্ষতার কথা বলেছি, অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলেছি, এবং এক পর্যায়ে স্বৈরাচারের পতন হয়েছে। তারপরে আমরা ভাবলাম গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো, কিন্তু আসলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলো না। একটি সফট সামরিক স্বৈরাচারের হাতেই আবার ক্ষমতা গেল। অর্থাৎ 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এরশাদের পতন হলো, সামরিক স্বৈরাচার, কিন্তু ক্ষমতায় আসলো বিএনপি এবং বিএনপির নেতৃত্ব, বিএনপির জন্ম ক্যান্টনমেন্টেই। জিয়াউর রহমান একজন সামরিক স্বৈরাচার ছিলেন, খালেদা জিয়া সেই ক্যান্টনমেন্টের প্রতিনিধি হিসেবেই খালেদা জিয়া ক্ষমতায় আসলো এবং সংস্কৃতি কর্মীদের নতুন করে আন্দোলন শুরু হলো। জাহানার ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন শুরু হলো এবং ওই সময়ে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করার কারণে জাহানার ইমাম সহ 24 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছিল। আজকের বাংলাদেশ আর সেই বাংলাদেশ আসলে একই সূত্রে গাঁথা। অর্থাৎ মুক্তিযুদ্ধের কথা বলে যেই সংস্কৃতি, বাঙালির আবহমান সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের কথা বলে যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে রাষ্ট্রদ্রোহী বলা হয়। আপনি জানেন নতুন একটা টার্ম যুক্ত হয়েছে, কালচারাল ফ্যাসিস্ট। আমি শুধু এইটুকু বলতে চাই, যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় ছিল
তখন সংস্কৃতি কর্মীদেরকে আমরা বোঝাতে ব্যর্থ হয়েছিলাম যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যদি ক্ষমতায় না থাকে তাহলে তোমার সংস্কৃতি চর্চাই আঘাতপ্রাপ্ত হবে, তুমি সংস্কৃতি চর্চা করতে পারবে না। 91 থেকে 96 এর কথা বললাম, জাহানার ইমাম সহ 24 জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের বিচার। আবার 2001 থেকে 2006 যখন জামাত ক্ষমতায়, তখন কিন্তু যাত্রা শিল্পকে নিষিদ্ধ করা হয়েছিল। তখন কিন্তু বগুড়ায় নাট্যকর্মীদের মঞ্চ থেকে নামিয়ে মাথা ন্যাড়া করে দেয়া হয়েছিল। আর 2024-এর 5 আগস্টের পরে কি ঘটেছে সেটা আপনারা জানেন, আমরা জানি। সঙ্গীত বন্ধ করে দেয়া হলো। আমি বলছি নগর বাউল নামে একটি ব্যান্ড, বাংলাদেশি ব্যান্ড, তার কনসার্ট পন্ড করে দেয়া হয়। আর পাকিস্তান থেকে আসা আতিফ ইসলাম কিংবা রাহাত ফতে আলী খানের কনসার্ট কিন্তু হয়। রাহাত ফতে আলী খানের কনসার্ট স্পন্সর করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, অথচ জেমসকে গান গাইতে দেয়া হয় না। 5 আগস্টের দিন রাতেই রাহুলের সকল যন্ত্র সহ ওর ঘর পুড়িয়ে দেয়া হয়, ও প্রাণে বেঁচে যায়, ও এখন দেশান্তরী। বাউলদের উপরে আক্রমণ শুধু বাউলদের উপরে আক্রমণ নয়, কিন্তু এই যে বাউলদের উপরে আক্রমণ হলো, এটা কিন্তু যেদিন 1 বৈশাখ মঙ্গল শোভাযাত্রা হবে কি হবে না সেটি নিয়ে দোদুল্যমানতা তৈরি হলো। তারপরে মঙ্গল শোভাযাত্রাকে আনন্দ শোভাযাত্রা করা হলো, এবং মঙ্গল শোভাযাত্রাকে, মঙ্গল শব্দটিকে হিন্দুয়ানি শব্দ বলে নাম পরিবর্তন করে করা হলো আনন্দ শোভাযাত্রা, এবং সেই মঙ্গল শোভাযাত্রা যা আবহমান বাঙালির সংস্কৃতির ধারক, তাকে ইসলামীকরণ করা হলো। সুতরাং ধীরে ধীরে সংস্কৃতি কর্মীরা বুঝতে শুরু করলো যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যখন নাকি ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়, শেখ হাসিনা যখন দেশ থেকে বাধ্য হয়, তখন সংস্কৃতি কর্মীদের কিন্তু আর কোনো মূল্য থাকে না। বাংলাদেশের মাটিতে তাদের সংস্কৃতি চর্চার কোনো অধিকার থাকে না। কত ঘটনা আপনাকে বলবো, কত আবৃত্তির অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়, শরৎ উৎসব বন্ধ করে দেয়া হয়। আবৃত্তির মঞ্চে জয় বাংলা শব্দটি ব্যবহার করা হয়েছিল বলে আবৃত্তি শিল্পীকে মঞ্চ থেকে নামিয়ে কান ধরে উঠবস করানো হয়। এই সকল কিছুর যা ঘটছে সংস্কৃতি কর্মীদের সাথে, তা আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, একই সূত্রে গাঁথা, এবং এটি আরো প্রকট থেকে প্রকটতর হবে। এই যে বাউল আবুল সরকার গ্রেপ্তার হলেন, আপনি কি তার যেই কারণে তাকে গ্রেপ্তার করা হলো সেই ভিডিওটা আপনি দেখেছেন নিশ্চয়ই, শুনেছেন, আমিও শুনেছি। বাউল কারা? বাউল হচ্ছে, তাদের একটা নিজস্ব দর্শন থাকে, যেই দর্শন মানুষের কথা বলে। বাংলার বৌদ্ধ, বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি, এটি যেমন একটি দর্শন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, বাউল দর্শন কিন্তু তাই। এবং এই আবুল সরকার বলছিলেন যে নামাজ বেহেশতের চাবি। এটি যেমন কোরআনে আছে, কোরআনে আছে সূরা আল মুলকের, তিনি কিন্তু রেফারেন্স দিয়ে আয়াত বলে বলছিলেন যে তুমি নামাজ কায়েম করো কিন্তু এতিমের হক মারো, তুমি নামাজ কায়েম করো কিন্তু তুমি তোমার শরীকের হক মারো, নামাজ কায়েম করো তুমি অবৈধ উপার্জন করো, নামাজ কায়েম করো তুমি দুর্নীতি করো, তাহলে কি বেহেশতে তুমি যাবে? এই কথা কিন্তু সারা পৃথিবীতে আলেম ওলামারা বলে। এরপরে হচ্ছে ফিরে আসি এই ধর্মের প্র্যাকটিসে।
ইসলাম একটি শান্তির ধর্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বশেষ রাসূল, তার হাত মাধ্যমে কোরআন প্রেরিত হয়েছে। সেই কোরআনের আয়াতের বাইরে ধর্মকে কিভাবে পালন করা হবে তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মজীবনকে, তার জীবনযাপনকে অনুসরণ করতে বলা হয়েছে। এই ধর্মে পীর পয়গম্বররা আছে, সাহাবীরা আছেন। সেই পীর পয়গম্বর যারা, তারাই কিন্তু এই বাংলাদেশে ধর্ম প্রচার করে। তাহলে এই বাংলাদেশে কোন ইসলাম এখন আছে? সেই ইসলাম আছে যারা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে বোমা মারে, সেই মাজারের যে গজার মাছগুলো আছে তাদেরকে বিষ দিয়ে মেরে ফেলতে চায়, বাইজিদ বোস্তামির মাজারে বোমা মারে, একজন পীরকে কবর থেকে তুলে তার মরদেহ পর্যন্ত আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, বিষ দিয়ে কাছিম মেরে ফেলতে চায়। খুলনার সেই কি বলে আপনার খুলনার যে বিখ্যাত মাজার, চট্টগ্রামে বাইজিদ বোস্তামির মাজার, আর খুলনায় সাদা কুমির, সাদা পাহাড় কালা পাহাড়, যে আপনার ইয়েটা শোনা যাচ্ছে না, খানজাহান আলী, মনে পড়েছে, খানজাহান আলীর মাজারে সাদা পাহাড় কালো পাহাড়কে মেরে ফেলতে চায়। যেই বাংলাদেশে ধর্ম প্রচার করেছে পীর পয়গম্বররা, সেই মাজারে তারা আগুন দিচ্ছে, সেই ধর্ম তারা পালন করতে দিচ্ছে না। যেই বাংলাদেশের সংস্কৃতির অংশ হচ্ছে সুফিজম, যে বাংলাদেশের ধর্ম পালনের অংশ হচ্ছে বাউল, তাদের আধ্যাত্মবাদ। আমার বাড়ি মানিকগঞ্জ, আমি মানিকগঞ্জের এই বাউলদের সম্পর্কে জানি। তারা আধ্যাত্মবাদের চর্চা করে, তাদের বাউল চর্চার ভেতর দিয়ে, বাউল সঙ্গীতের চর্চার ভেতর দিয়ে সেই ইসলামকে বাদ দিয়ে তারা জঙ্গিবাদী ইসলামকে কায়েম করতে চায়। আপনি যদি আজকের বাংলাদেশটাকে দেখেন আর আজকের আফগানিস্তানকে দেখেন, এক চিত্রই আপনি দেখতে পাবেন। আফগানিস্তানে যখন তালেবান রাষ্ট্র কায়েম হলো, তখন প্রথম সেখানে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ঘুড়ি ওড়ানোকে, কারণ ঘুড়ি ওড়ানোটা তাদের সংস্কৃতির অংশ ছিল। আমাদের সংস্কৃতির অংশ ছিল মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল শোভাযাত্রাকে আক্রমণ করা হলো। আফগানিস্তানের উচ্চাঙ্গ সঙ্গীত, আফগানিস্তানের ভাস্কর্য শিল্প, আফগানিস্তানের চারু শিল্প, এগুলো সারা বিশ্বে তাদেরকে পর্যবেক্ষণ করা এবং তাদেরকে অনুসরণ করার মতো তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটাকে ধ্বংস করে আজকে আফগানিস্তানে নারীদের ঘর থেকে বেরোনোর ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবং নারীরা যে চাকরি করত, সেই চাকরিগুলো তাদের পুরুষটা করবে, নারীদের কাজ করার দরকার নাই। আর আজকে এসে জামাতের আমির শফিক কিন্তু বলছে যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে। তার মানে যেই প্রক্রিয়ায় এই বিশ্বে আফগানিস্তান হয়েছে, যেই প্রক্রিয়ায় এই বিশ্বে ইরান হয়েছে, সেই প্রক্রিয়াতেই আগামীর বাংলাদেশটা এগুচ্ছে। সুতরাং যেই ইসলাম এখন চর্চা করে যেই মুসলমানরা, তারা আসলে উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, তারা আসলে মওদুদিবাদী, তারা ইসলামেই বিশ্বাস করে না। সুতরাং যারা প্রথমে ভেবেছিল যে হিন্দুত্ববাদী ভারতীয় দালাল শুধু তারাই আক্রমণের শিকার হবে, অর্থাৎ হিন্দুরা আক্রমণের শিকার হবে, কিংবা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে যে সংস্কৃতি কর্মীরা, কিংবা বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে যে রাজনৈতিক কর্মীরা,
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার মধ্য দিয়ে, শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করার মধ্য দিয়ে আজকে বাংলাদেশ মুসলমানের বাংলাদেশটাই থাকছে না। অন্য সব কিছু যদি বাদ দিই, তাহলে তাদের মূল লক্ষ্য হচ্ছে যেই শান্তির ধর্ম ইসলাম, যেই ইসলাম মদিনা সনদের মধ্য দিয়ে সকল ধর্ম, বর্ণ, গোত্রের তাদের নিজস্ব সংস্কৃতি চর্চার অধিকারকে সংরক্ষণ করার কথা বলে, জীবনযাপন প্রণালীতে প্রকৃত ইসলামীরা অন্য কোনো ধর্মের উপরে আক্রমণ করবে না, অন্য কোনো ধর্মে বিশ্বাসী মানুষদের উপর আক্রমণ করবে না, সেই ইসলামটাকেই ধ্বংস করে আজকে বাংলাদেশে যে ইসলামটা কায়েম হয়েছে সেটি আসলে ইসলাম নয়। আজকে যে ঘটনাটা আমরা দেখলাম, আপনি চিন্তা করতে পারেন রাকিবুল্লাহ, পানিতে একটা লোক প্রাণ ভয়ে ঝাঁপিয়ে পড়েছে, তাকে সবাই মিলে ঢিল ছুটছে যাতে ওই লোকটা সেভাবে মারা যায়। ওই লোকটা মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে, ওই লোকটা এখন কথা বলতে পারছে। বিস্ময়কর ব্যাপার কি হচ্ছে জানেন? বাংলাদেশের মাটিতে সংস্কৃতি কর্মীরা এখন টু শব্দটা করতে পারছে না, অথচ এরাই কিন্তু শেখ হাসিনার সরকারকে ক্ষমতার জন্য 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিল। এই যে আবুল সরকার, যে বাউল গ্রেপ্তার হলো, তার মেয়ে, সে কিন্তু এক দফা ফেসবুকে পোস্ট দিয়েছিল, তার প্রোফাইল লাল করেছিল। সে কি জানতো যে আজকে তার বাবা গ্রেপ্তার, তার বাবা একদিন গ্রেপ্তার হবে এবং সেই গ্রেপ্তারকৃত বাবার মুক্তির দাবিও সে করতে পারবে না? এই যে বাংলাদেশের সংস্কৃতি কর্মীদের আজকে যে অবস্থা, তারা যে কথা বলতে পারছে না, এর অন্যতম কারণ হচ্ছে যে সংস্কৃতি কর্মীরা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে, বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে থেকেছে, কিন্তু তারা একটি জিনিস বুঝতে পারে নাই যে মাঠ থেকে মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তিকে যখন নাকি বিতাড়ন করার ষড়যন্ত্রটা হলো, সেই ষড়যন্ত্রে যদি তারা অংশ হয়, তাহলে তারা যে আর কোনোদিন সংস্কৃতির কথা বলতেই পারবে না, এটা তারা বুঝতে পারে নাই। আর আমরা যারা বুঝতে পেরেছিলাম, আমাদেরকে ফ্যাসিস্টের দালাল, ফ্যাসিস্টের সহযোগী আখ্যা দেয়া হয়েছিল। সুতরাং সংস্কৃতি কর্মীদের উপরে এই আঘাত ততক্ষণ পর্যন্তই চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না বাংলার মাটিতে আবারও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক কর্মীরা তাদের রাজনৈতিক সংগ্রামে রাজপথে না আসবে। ততক্ষণ পর্যন্ত সংস্কৃতি কর্মীদের উপরে এই আক্রমণ চলবে, ধর্ষণ করে ফেলা হচ্ছে এবং সেটার ভিডিও ভাইরাল করা হচ্ছে, যা সহ্য করার মতো মানসিক শক্তি আমার কিংবা আপনার কিংবা আমাদের নেই। বাউলকে চুল কেটে দেয়া হচ্ছে, দাড়ি কেটে দেয়া হচ্ছে, যা সহ্য করার ক্ষমতা আপনার আমার কিংবা আপনাদের আমাদের নেই। সেই বাংলাদেশটা ততক্ষণ পর্যন্ত আক্রান্ত হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি রাজনৈতিকভাবে সক্রিয় না হবে। যে কারণেই কিন্তু জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয়, কারণ জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় কারণ ছাত্রলীগ ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশে সকল লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। এই বাংলাদেশ ছাত্রলীগের হাত ধরেই প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়েছে। এরপরে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষেধাজ্ঞা দেওয়া হয়, কারণ বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাদের প্রথম দিকে বয়ান ছিল মুক্তিযুদ্ধের বয়ান, আওয়ামী লীগের তাদের নিজস্ব বয়ান তৈরি করেছে। কিন্তু আজকে এসে তো প্রমাণিত যে মুক্তিযুদ্ধের রাজনৈতিক দর্শন, আদর্শ, সংবিধানের 4 মূলনীতি, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদ, এই সকল কিছুই ধ্বংস হয়ে যাবে
যদি আওয়ামী লীগ না থাকে। এবং যারা আমরা প্রথম থেকে বলছিলাম মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এদেরকে রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। বাস্তবতা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে যদি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা না যায়, রাজপথে জয় বাংলা স্লোগান যদি প্রকম্পিত না হয়, তাহলে সংস্কৃতি কর্মীরা তাদের ঘরে বসেও মৃত্যুবরণ করবে, কিন্তু আর কোনোদিন তারা রাস্তায় নামতে পারবে না। ইরাকে যেমন ঘুরিয়ে ওড়াতে পারে না, ইরাকে যেমন কি বলে আপনার সংস্কৃতি চর্চা করতে পারে না, আফগানিস্তানের সংস্কৃতি যেমন আজ নিশ্চিহ্ন হয়ে গেছে, ইরানে যেমন কোনো সংস্কৃতি এখন নাই, অথচ আজও পৃথিবীতে যত চলচ্চিত্র হয় তার মধ্যে সবচেয়ে সুন্দর চলচ্চিত্রগুলো কিন্তু নির্মিত হতো ইরানের চলচ্চিত্র নির্মাতাদের মধ্য দিয়ে। এই সকল কিছু যেমন ধ্বংস হয়েছে, বাংলাদেশের সংস্কৃতিও কিন্তু ধ্বংস হয়েছে। সুতরাং যদি এক কথায় বলতে হয়, তাহলে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সময়ে অংশগ্রহণকারী যে সকল বাম রাজনৈতিক শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে আওয়ামী লীগের সঙ্গে ঐক্যবদ্ধভাবে মাঠে না নামবে, ততক্ষণ পর্যন্ত সংস্কৃতি কর্মীরা আক্রান্তই হতে থাকবে এবং কিছুদিন পরে তাদের বাবা আক্রান্ত হবে, বাবাকে মেরে ফেলা হবে, তারা কাঁদতে পারবে না। সংস্কৃতি কর্মীদের কান্নার অধিকার পর্যন্ত হরণ করা হবে এবং বলা হবে, যদি তুমি বাউল গানের জন্য, বাউল শিল্পীর জন্য তুমি কাঁদো, এই কারণেও তোমাকে জেলে যেতে হবে। আমি শুধু এইটুকু বলছি, এটা নিশ্চিত, এটা ঘটবেই। আর এখনো সংস্কৃতি কর্মীরা যারা কথা বলতে শুরু করেনি, তাদেরকে ঘরে ঢুকে হত্যা করা হবে, তারা শেষ চিহ্নটুকু পর্যন্ত রাখবে না। এটাই আজকে মব জাস্টিস, এটাই আজকে জঙ্গিদের মিছিল, যারা বলে একটা একটা বাউল ধর, ধৈরা ধৈরা জবাই কর। কয়দিন আগে এদেরই স্লোগান ছিল, একটা একটা লীগ ধর, ধৈরা ধৈরা জবাই কর। কালকে জারি সারি যারা গাবে তাদেরকে গ্রেপ্তার করা হবে, ভাওয়াইয়া যারা গাবে তাদেরকে গ্রেপ্তার করা হবে, বাঁশির সুর শুনতে পাবেন না। আপনি নিশ্চিন্তে থাকেন যে এই ঘটনাটাই ঘটবে, কিন্তু আমি তারপরেও আশাবাদী থাকতে চাই যে যদি রাজনৈতিক কর্মীদের মাঠে নামার সুযোগ তৈরি হয়, লড়াইটা তারা শুরু করেছে, যদি সেই লড়াইটা রাজপথে তারা নিয়ে আসতে পারে এবং সক্রিয় থাকতে পারে ধারাবাহিকভাবে, তাহলে সংস্কৃতি কর্মীদের উচিত হবে রাজনৈতিক কর্মীদের সাথে সাথেই মাঠে নামা। একদিন দেরি করা মানে, আপনি যে আসার কথা বললেন না, আজকে দেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ হয়েছে। যশোরের একটা দেখলাম যে বাউল শিল্পীরা প্রতিবাদ করেছেন, মানববন্ধন করেছেন, সেই অনুষ্ঠানে গানও গেয়েছেন, মানে প্রতিবাদটা মানে শুরু করে। আরেকটা যে আপনি বললেন যে এটা মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তির ঐক্য, মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তির, আপনি সেই 15 দলীয় জোটের যে শরিক ছিল এরশাদ বিরোধী আন্দোলনের, সেই অনেকগুলা বাম সংগঠন পৃথক অবস্থান নিয়েছে, তারা পৃথক অবস্থান নিয়েছে। এমনকি শেখ হাসিনার বিচারে স্বস্তি প্রকাশ করে তার বিবৃতি দিয়েছে। আপনাকে তো যে আপনি বলেন, হ্যাঁ আপনি শেষ করেন, আমি বলছি। এটা ঐক্যটা কি কঠিন মনে হয়? না না না, আপনার মাথায় রাখতে হবে যে মুক্তিযুদ্ধের সময়ে একটু দেরিতে হলেও বাম রাজনৈতিক দলগুলোর প্রায় সকল রাজনৈতিক সংগঠনগুলোই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু মুক্তিযুদ্ধের সময়ে সাম্যবাদী দল, ন্যাপতোহা, এরা কিন্তু মুক্তিযুদ্ধকে দুই কুকুরের লড়াই বলেছিল। তো তাদের ধারাবাহিকতার প্রজন্মই বাংলাদেশে আছে না। বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে জাসদ নামে যে রাজনৈতিক সংগঠনটি তৈরি হয়েছিল,
সেখানে প্রথমেই মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না যারা মুসলিম লীগাররা কিংবা রাজাকারের পরিবারের, তারা কি জাসদে পুনর্বাসিত হয়নি? এবং তারপরে জাসদ ভেঙে যারা বাসদ হয়েছিল তারা যে সেই মুসলিম লীগেরই পরিবারের ধারাবাহিকতা, সেটি কি আপনারা দেখতে পাননি? সেই জাসদেরই বড় অংশ গিয়ে জিয়া রহমানের সঙ্গে বিএনপি গঠন করেনি। তার মানে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পূর্ব থেকে আজকে পর্যন্ত দুটি রাজনৈতিক পরম্পরা আছে। একটি মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক পরম্পরা, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ সহ বাম রাজনৈতিক দলগুলো আছে। আবার মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তির পরম্পরা, যা জামাতে ইসলামী, মুসলিম লীগ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত জাসদ, বাসদ কিংবা বিএনপি, এমনকি জাতীয় পার্টিরই একটি অংশ। তাদের একটি ঐক্যবদ্ধ পরম্পরা আছে। সেই পরম্পরা ডক্টর ইউনূসের সাথে আছে। তারা মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। এই যে মাহমুদুর রহমান মান্না কিংবা জুনায়েদ সাকি কিংবা কমিউনিস্ট পার্টির মুজাহিদুল ইসলাম সেলিম, তারা আসলে দীর্ঘদিন খোলসে থাকা রাজনীতিবিদ ছিল। 5 আগস্ট একটা কাজ করেছে, এদেরকে খোলস থেকে বের করে নিয়ে এসেছে। তারা মুখে মুক্তিযুদ্ধের কথা বলতো, কিন্তু আসলে তারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না। তারা বাঙালি সংস্কৃতির কথা বলতো, তারা বাঙালি সংস্কৃতিতে বিশ্বাস করে না। আপনি তো জানেন যে কমিউনিস্ট পার্টি এখন 2 ভাগে বিভক্ত। আপনি তো জানেন উদীচী শিল্পী গোষ্ঠী এখন 2 ভাগে বিভক্ত। আপনি তো জানেন জাসদ বহুধা বিভক্ত। সুতরাং এই যে বহুধা বিভক্ত বাম, কিন্তু তারা মুক্তিযুদ্ধের বিরোধী রাজনৈতিক শক্তির পরম্পরা, তারা ইউনূস সরকারের সঙ্গে। জামাতে ইসলাম তো বাউল শিল্পীদের অবস্থা নিয়ে কথা শুরু করেছিলাম, কিন্তু আমরা অন্য যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ঐক্যের প্রসঙ্গে চলে এসেছি, আরেকটা জিনিস আপনাকে অ্যাড করতে চাই। যেটাই খান পান্না যে আজকে যে আদালতটাকে কেউ গ্রহণ করে নাই, সে আদালতের এক ধরনের বৈধতা দিতে তিনি যে ওখানে যোগ দিলেন, এটার প্রতিক্রিয়া কি হতে পারে? এবং সরকার পক্ষের আইনজীবী হিসেবে শেখ হাসিনার মামলা তিনি লড়বেন। আসলে সময় বলে দিবে। শুধু এইটুকু বলতে পারি, once a betrayer is always a betrayer। আপনি জেডাই খান পান্নার জুলাই আগস্টের আন্দোলনের একদমই আগস্টের শুরুতে কামাল হোসেনের মেয়ে সারা হোসেন সহ যে সমস্ত আইনজীবীরা গ্রেপ্তারকৃত ছাত্রদেরকে জামিন করানোর জন্য কোর্টে দাঁড়ালো এবং বিশাল ইমোশনাল রাজনৈতিক বক্তৃতা দিয়ে তারা জনগণকে আহ্বান জানালো যে এই মুহূর্তে শেখ হাসিনার পতন না ঘটালে বাংলাদেশের গণতন্ত্র আর বাঁচবে না। তারা 5 আগস্টের পরে যখন বুঝতে শুরু করলো যে এটি মুক্তিযুদ্ধের উপরে আঘাত, এটি বাঙালি সংস্কৃতির উপরে আঘাত, এটি শুধু শেখ হাসিনা নয়, এটি বাংলাদেশ আওয়ামী লীগের উপরে আঘাত, এবং তারা বুঝতে পারলো যখন নাকি যে আর বাংলাদেশটাকে ফিরে পাওয়ার সম্ভাবনা নাই, সুতরাং ফিরিয়ে আনার ব্যাপারে কিছু কথা বলা উচিত, যেহেতু তারা মুক্তিযুদ্ধ করেছিল। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের রাজাকার হবার সম্ভাবনা আছে এবং মুক্তিযোদ্ধারা রাজাকার হয়েছে, এরকম অসংখ্য উদাহরণ আছে। অনেক মুক্তিযোদ্ধা জামাতে ইসলামীতে যোগ দিয়েছে, অনেক মুক্তিযোদ্ধা যারা বাম রাজনৈতিক দল করত তারা অতি ডান হয়েছে, এবং জেডাই খান পান্না কিন্তু তার মানে ব্যতিক্রম কিছু নয়। আমি বলছি হয়তো কালকে তিনি বলেন, যেটা কালকেও বলেছেন, আমি বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। আচ্ছা, আপনার আয়োজনে আজকে আরেকটি স্পট আমি বলছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, অন্য কেউ না। আমি আপনাকে বাড়ি ভাই আরেকটা কথা বলি। আমাদের এই সুশীল সমাজের ভেতরে কিংবা রাজনৈতিক নেতৃত্বের ভেতরে একটা দোদুল্যমান ন্যারেটিভ আছে। সেটি হচ্ছে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ, এই প্রশ্নে আমরা আপোষ করি না, কিন্তু আমরা আওয়ামী লীগের
শাসন ব্যবস্থার সমালোচনা করি এবং আওয়ামী লীগ রাজনীতির বাইরে থাকুক এটা চাই, কারণ আওয়ামী লীগ প্রমাণ করেছে যে তারা ফ্যাসিস্ট। আমি শুধু এই কথাটি আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে স্পষ্টভাবে বলতে চাই, যদি কেউ বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশকে ওন করে, তাহলে তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগকে ওন করতে হবে। যারা ওই বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ওইখানে এসে তাদের বক্তব্যকে শেষ করতে চায়, স্পষ্টভাবে আমি বলতে চাই তারা আসলে মুক্তিযুদ্ধকে অস্বীকারই করে। বাংলাদেশ আওয়ামী লীগকে আজকে এসে যারা অস্বীকার করে, তারা বাঙালি সংস্কৃতিকে অস্বীকার করে, তারা বাঙালির হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে অস্বীকার করে, তারা বাংলা ভাষাকে অস্বীকার করে এবং সর্বোপরি তারা আসলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। যদি আপনি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ বলেন, তাহলে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে আপনি বাংলাদেশ চিন্তা করতে পারেন? মুক্তিযুদ্ধের সময় যে সকল বাম রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধে গিয়েছিল, তাদেরকে মুক্তিযুদ্ধের রাজনৈতিক দল হিসেবে তাদের নেতাদেরকে কি গ্রেপ্তার হতে দেখেন নাই? আপনি বাম রাজনীতি বাম নেতাদের ভেতরে মুজাহিদুল ইসলাম সেলিমকে উন্মুক্ত ভাবে বক্তব্য দিতে দেখছেন, মাহমুদুর রহমান মান্নাকে দেখছেন, জুনায়েদ সাকিকে দেখছেন। তারা কিন্তু জুলাই আগস্টের আন্দোলনে বলেছিল আমাদের শত্রু এখন জামাত না, আমাদের শত্রু আওয়ামী লীগ। আর ঠিকই তার বিপরীতে দাঁড়িয়ে হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেননকে 14 দলের প্রতিনিধি হিসেবে মিটিং এ আমির হোসেন আমু সহ সভা করে জামাতকে নিষিদ্ধের সিদ্ধান্ত যখন নাকি সরকারকে বলে যে জামাতকে নিষিদ্ধ করতে হবে, এবং সরকার যখন জামাতকে নিষিদ্ধ করে, তারপরে এই 5 আগস্টের পরে হাসান লকিন এবং রাশেদ খান মেনন তো জেলখানায়, শাহরিয়ার কবির তো জেলখানায়। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির যে সমস্ত তরুণ প্রজন্ম গণজাগরণ মঞ্চে গিয়েছিল, তারা তো গ্রেপ্তার। শহীদ বুদ্ধিজীবীর সন্তান শমীক আয়সার তো গ্রেপ্তার। সুতরাং স্পষ্টত এই কথাটি আমি বলতে চাই যে যারা আজকে এসে বলে যে আমরা বঙ্গবন্ধুকে মানি, আমরা মুক্তিযুদ্ধ মানি, আমরা বাংলাদেশ মানি, আর যারা বলে যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ এটি হচ্ছে হিন্দুত্ববাদের ধারাবাহিকতা, এটি হচ্ছে ভারতের পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র, এরা সবাই আসলে একটা গোষ্ঠী। তাদেরকে আপনার একটা বাকেটে ফেলতে হবে, একটা অংশ, একটা গোত্র হিসাবে চিহ্নিত করতে হবে। কারণ আপনি যদি তাদেরকে বাদ দিয়ে শুধুমাত্র উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীর উপরে আক্রমণ করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা মুক্তিযুদ্ধে বিশ্বাসকারী রাজনৈতিক দলগুলো যুদ্ধ করে যদি জয়ী হয়, তাহলে এই যে দোদুল্যমান বাম যারা বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এই কথা বলে সুশীল সাজার চেষ্টা করে, তারা আবারও বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ষড়যন্ত্র করার প্ল্যাটফর্ম তারা তৈরি করে দিবে। সুতরাং আজকে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের বিপক্ষে একটি বড় অংশ তৈরি হয়েছে, এই প্ল্যাটফর্ম তৈরির সুযোগই করে দিয়েছে বাম এবং স্বৈরাচার, সামরিক স্বৈরাচার, এরা মিলে। সুতরাং যারা এর বাইরে যে থাকবে তারা একটি পক্ষ হবে এবং তার বিপরীতে জামাত সহ ইসলামিস্ট 8টা রাজনৈতিক দল, বাম রাজনৈতিক জোট, জামাতে ইসলামী এবং বিএনপি, এরা সহ যেই সুশীল প্রতিনিধিরা আছে তারা একটি পক্ষ, আর আমরা তার বিপরীত পক্ষ। আমাদেরকে ওদের মুখোমুখি হতে হবে এবং এই লড়াইটা আপনি কি মনে করেন যেটা এখানে পান্না কোর্টে যাওয়ার ফলাফলটা কি দাঁড়াতে পারে? ফলাফলটা হচ্ছে উনি এতদিন সুশীল ছিলেন, আবার সুশীলের খোলস ভেঙে উনি ওনার আসল পরিচয়ে বেরিয়ে এসেছেন। আমি মাহমুদুর রহমান মান্নার মতো সুশীল, মুজাহিদুল ইসলাম সেলিমের মতো সুশীল, কিংবা এই কি বলে আপনার জেডাই খান পান্নার মতো সুশীলের মধ্যে কোনো পার্থক্য দেখি না। এবং আমি অবাক হব না
যে কাদের সিদ্দিকী যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ সব বলে, কিন্তু শেখ হাসিনাকে মানে না। তিনিও যে এই সরকারের সঙ্গে হাত মিলিয়ে মন্ত্রী হবেন না, এমপি হবেন না, যদি হন আমি বিস্মিত হব না। এরকম অসংখ্য বর্তমান সময়ে যারা সুশীল রূপে আছে, তারাও আসলে বাংলাদেশের বিরোধী। যেটা এখানে পান্নাদের মতো মানুষ জেল থেকে বেরিয়ে গিয়ে তার কথাগুলোই বলেছেন, হ্যাঁ প্রথমেই বলেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে শেখ হাসিনা তাদেরকে দল থেকে বহিষ্কার করেছিল, এটা তাদের জন্য আশীর্বাদ। আমি আপনাকে বললাম তো যে সব সময় মানে দুই পক্ষ তো হয়, খেলা তো হয় দুই পক্ষে, কিন্তু এখানে যখন নাকি পজিটিভ এবং নেগেটিভে খেলা হয়, যখন মুক্তিযুদ্ধের পক্ষ এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির খেলা হয়, তখন যে লোকটা নিরপেক্ষ সে আসলে মুক্তিযুদ্ধের বিপক্ষেরই মানুষ। কারণ রাজনীতিতে নিরপেক্ষ বলে কোনো শব্দ নাই। আমি হয় তোমার পক্ষে অথবা তার পক্ষে, আর আমি নিরপেক্ষ মানে হচ্ছে আমি তোমার পক্ষে, তার পক্ষে, আমি তোমার পক্ষে না। সুতরাং আজকের বাংলাদেশে যে সকল সাংবাদিক, সুশীল, লেখক, কবি, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতি কর্মী যারা বলে তারা নিরপেক্ষ, তারা আসলে ওই ইসলামিস্টদেরই পক্ষ, তারা আসলে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তিরই পক্ষ। এখন বাস্তব হচ্ছে যে আওয়ামী লীগ আমলে আমাদের যারা বন্ধু বান্ধব নিরপেক্ষ বলতেন নিজেদের, এখন দেখতে সবাই কিন্তু এই পক্ষের লোক, তারা কিন্তু দেখতে পেয়েছেন না আমার কথা, মানে আমি যা বললাম তার বাইরে কি কিছু আছে? থাকতে পারে না, বিকজ দ্যাট ইজ দি ডায়ালেক্টস অফ দ্য পলিটিক্স। পলিটিক্সের দ্বান্দ্বিক সূত্রই হচ্ছে হয় তুমি আমার পক্ষ, না হয় তুমি আমার শত্রু পক্ষ। তুমি যদি নিরপেক্ষ হও তাহলে তুমি তাদের পক্ষ। এবং আওয়ামী লীগ যদি তাদের রাজনৈতিক চর্চায় কোনো ভুল করে থাকে, সেই ভুলটা হচ্ছে এই সুশীলদেরকে বাংলাদেশের মাটিতে কথা বলার সুযোগ দিয়েছিল তারা। ৭১ টিভির মতো টিভি চ্যানেলে আজকের যারা উপদেষ্টা আছে প্রায় মৃত, প্রায় ৭০-৮০ বছর বয়সী যারা আছে, এদেরকে গত ১৬ বছর ৭১ টিভি চ্যানেলে টকশো করে বাঁচিয়ে রাখা হয়েছে। যে মানুষগুলো বেঁচে আছে না মরে গেছে এটাই মানুষের মনে থাকার কথা না, এত গুরুত্বহীন মানুষ ছিল। তাদেরকে গুরুত্বপূর্ণ রেখেছে আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের লাইসেন্স পাওয়া টিভি চ্যানেলগুলো, আর সেই মানুষগুলোই কিন্তু বিশ্বাসঘাতকতা করেছে। আজকে যখন জনকণ্ঠ দখল হয়ে যায় তখন সাংবাদিকরা কোনো কথা বলে না। আর মতিউর রহমান কিংবা কি বলে আপনার ডেইলি স্টারের মাহফুজ আনাম কিংবা নুরুল কবিরের মতো সাংবাদিকেরা কিংবা সলিমুল্লাহ খানের মতো সুশীলরা, যারা নাকি নিরপেক্ষ বলে বাংলাদেশে থেকেছে, সকল সুযোগ সুবিধা নিয়েছে, আজকে এসে তারা কিন্তু তাদের রূপ প্রকাশ করেছে। তারা বাংলাদেশের মাটিতে জামাতে ইসলাম ক্ষমতায় থাকলেও কোনো তাদের আপত্তি নেই। তাদের আপত্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ কে, যাকে ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না? বাংলাদেশ আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। বঙ্গবন্ধু তার 23 বছরের সংগ্রামের জীবনে 13 বছর জেল কেটেছেন, 12 বছর 9 মাস কতদিন তিনি জেল কেটেছেন। তো সেই বঙ্গবন্ধুর বিরোধী যারা, বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধী যারা, কিংবা সর্বোপরি মুক্তিযুদ্ধের বিরোধী যারা, তারাই তো এখনো সুশীল কিন্তু অ্যান্টি আওয়ামী লীগ ন্যারেটিভে থাকে। তারাই তো সুশীল যারা প্রো বাংলাদেশি জাতীয়তাবাদে থাকে। আরে ভাই, আমি জাতি হিসেবে জাতীয়তা আমার বাংলাদেশি, কিন্তু আমি তো বাঙালি জাতীয়তাবাদের মানুষ। আমাদের সংস্কৃতি তো বাঙালি, এবং বাঙালি সংস্কৃতির পৃথিবীর ইতিহাসে যতগুলো জাতির স্বতন্ত্র ইতিহাস আছে, সাহিত্য আছে, সংস্কৃতি আছে, তাদের ভেতরে অন্যতম হচ্ছে বাঙালি জাতি। আর সেই বাঙালি জাতির একমাত্র স্বাধীন জাতি রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। আর সেই বাংলাদেশটা এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে।
তাহলে সেই বাংলাদেশের যারা বিরুদ্ধে যায়, সেই বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর যে রাজনৈতিক দল তার বিরুদ্ধে যায়, তাদেরকে কি আপনি আজকে এসেও বাংলাদেশের পক্ষের মানুষ বলবেন? আমি স্পষ্টভাবে বুঝি আজকের বাংলাদেশে সুশীল হওয়ার, সুশীল সাজার কোনো সুযোগ আর নাই। যদি আপনি সুশীল সাজেন, আমি ধরে নিব আপনি এই বাউল হত্যাকে সমর্থন করেন। যদি আপনি সুশীল সাজেন, আমি ধরে নিব আপনি চাঁপাইনবাবগঞ্জের ওই মেয়েটিকে ধর্ষণ করার পক্ষে থাকেন। আপনি যদি সুশীল সাজেন, আমি ধরে নিব যে এই মাজারগুলো যারা এই বাংলাদেশে ইসলাম প্রচার করেছে, যে পীর পয়গম্বররা, সেই ইসলামে আপনি বিশ্বাস করেন না, আপনি জঙ্গিবাদের ইসলামে বিশ্বাস করেন। আমি ধরে নিব। একজন দর্শক লিখেছেন, এসএন শুভ তার নাম, বাড়ি ভাই পান্না সাহেবকে ঠিক তখনই সেখানে নেওয়া হলো যখন বিশ্বব্যাপী কোর্টটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বৃদ্ধ বয়সে তিনি বিতর্কিত হয়ে গেলেন, মিনিমাম সম্মান নিয়ে কবরে যেতে পারলাম না। আমি বলছি যে কিছু মানুষের ধরেন রাজনৈতিক মতাদর্শ এবং অবস্থান, সেটি একটি স্টেটমেন্ট যে আমি এই মতাদর্শে বিশ্বাস করি, আমি এই আদর্শের মানুষ। আর বর্তমান বাংলাদেশে কিছু মানুষ কিন্তু যারা ক্ষমতায় আছে, তাদের বিভিন্ন রকম চাপের কারণে তারা অনেক কিছু করতে বাধ্য হয়। জেরাই খান পান্না সম্পর্কে আমি স্পষ্ট করে এটাই বলতে চাইলাম যে এটাই যদি তার অবস্থান হয়, তাহলে অবশ্যই তিনি বাংলাদেশ বিরোধী একজন মানুষ। যেমন ভাবে মতিউর রহমান কিংবা মাহফুজ আনাম কিংবা নুরুল কবির কিংবা সলিমুল্লাহ খান, এরা যেমন বাংলাদেশ বিরোধী মানুষ, লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকীরা যদি সত্যিকার অর্থেই মুক্তিযোদ্ধা হয়, ফজলুর রহমানের মতো মানুষ যদি সত্যিই মুক্তিযোদ্ধা হয়, তাহলে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ এর বাইরে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষেও থাকতে হবে। সেটি অন্য রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক সহযোগী শক্তি হিসেবে থাকতে পারে। সকলকেই বাংলাদেশে আওয়ামী লীগ করতে হবে এরকম কোনো কথা নাই, কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক সহযোগী শক্তি হতে হবে। এবং আমি সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হিসেবে এবং বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে আমি স্পষ্টভাবে এই কথাটা বলতে চাই যে এই বাংলাদেশটাকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে যে ফ্যাসিস্টের সহযোগী বলা হতো, আমাদেরকে যে কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে, আমি তাকে অস্বীকার করে শুধু এইটুকুই বলতে চাই, আজকের বাংলাদেশে আমি ফ্যাসিস্ট, আমিও ফ্যাসিস্ট। আমি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক সহযোগী হিসেবে থাকব। বাংলাদেশের সংস্কৃতি কর্মীরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আওয়ামী লীগকেই রাজনীতিতে ফিরিয়ে আনার সংগ্রামেই থাকবে। এই স্পষ্ট স্টেটমেন্ট যদি কেউ না দিতে পারে, সে মৃত্যুর পরে তার অবস্থান কোথায় হবে সেটি আমি জানি না। জেরাই খান পান্নার কর্মই তার মৃত্যুর পরে ইতিহাসে তার রাজনৈতিক অবস্থান বা তার অবস্থানকে চিহ্নিত করবে। ইতিহাস তো মৃত ব্যক্তিকেও ক্ষমা করে না, কিন্তু ইতিহাস কখনো মৃত ব্যক্তিকেও ক্ষমা করে না, কারণ জীবিত অবস্থায় তার যে কর্ম তা কিন্তু সময় যতই খারাপ আসুক লেখা থাকে এবং ইতিহাসের মধ্য দিয়ে সত্যটাই প্রতিষ্ঠিত হয়। সুতরাং জেরাই খান পান্না বলেন, মতিউর রহমান বলেন, কিংবা মাহফুজ আনাম বলেন, কিংবা অন্য সাংবাদিক যারা আছে, আরো কিছু সুশীল আছে, কবি সাহিত্যিক আছে। আমি বললাম তো, ধরেন কবি নির্মলেন্দু গুণ 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু মারা গেছে, 1976-এর 21শে ফেব্রুয়ারির বইমেলাতে এসে তিনি কবিতা পড়েছেন, আমি শেখ মুজিবের কথা বলতে এসেছি। এবং এই কবিতাটা পড়ে তিনি বাংলা একাডেমির পেছন দিয়ে দেয়াল টপকে তিনি পালিয়ে যান, কারণ তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়। আর আওয়ামী লীগ সরকারের সময়ে ঘাপটি মেরে থাকা এই বাম অতি বামদের ভেতরে কবি নুরুল হুদা বাংলা একাডেমির ডিজি ছিলেন,
এবং তিনি শেষ পর্যন্ত তার ডিজি রিনিউয়ালের চেষ্টা করেছেন, কিন্তু যেহেতু তারটা রিনিউয়াল না করে অন্য আরেকজনকে বাংলা একাডেমি ডিজি করা হলো, 5 আগস্টে তিনি গিয়ে 5 আগস্টের আগে জুলাই আন্দোলনের শেষের দিকে তিনি গিয়ে লাল বিপ্লবীদের সাথে মানববন্ধনে দাঁড়ালেন। বাংলাদেশে এতগুলো কালচারাল অর্গানাইজেশন আছে যারা সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং ভবিষ্যতেও নেতৃত্ব দিবে বলে আমি বিশ্বাস করি। তাদের ভেতরে একমাত্র সংগঠন কবিতা পরিষদ, সেটা ভেঙে নতুন আরেকটা কবিতা পরিষদের কমিটি ডিক্লেয়ার হয়েছে। সুতরাং দোদুল্যমান সংস্কৃতি কর্মী, দোদুল্যমান সাহিত্যিক, শিল্পী মোহন নারায়ণ হচ্ছে, এবং ঘুরে ফিরে কিন্তু ওই অতিবাম কবিদের মধ্যেও অতিবাম, সাংবাদিকদের মধ্যেও অতিবাম, শিল্পীদের মধ্যেও অতিবাম। তারাই কিন্তু ওই অ্যান্টি আওয়ামী লীগ ন্যারেটিভ নিয়ে মাঠে তাদের জনপ্রিয়তা তৈরি করেছে, আর শেষ পর্যন্ত আজকে এসে তারা কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গিয়েছে। সুতরাং আমি আমার পুরো এই 50 মিনিটের কথাটাকে যদি একটা সেন্টেন্সে সামারাইজ করতে চাই, তাহলে আমি স্পষ্ট করে বলতে চাই, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ, এর বাইরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। হয় আপনি মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন, তার মানে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী হিসাবে আগামীর বাংলাদেশের মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে ফিরিয়ে আনার লড়াই করবেন, অথবা আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হবেন। এবং আজকে যারা নাকি বাংলাদেশ আওয়ামী লীগের বিরোধিতা করার নামে ডক্টর ইউনূসের কর্মকাণ্ডকে সমর্থন দিচ্ছে, ইতিহাস তাদের নামের আগেও কিন্তু রাজাকার শব্দটাই লাগাবে। আর একজন সংস্কৃতি কর্মী হিসেবে আমি শুধু এইটুকু বলতে চাই যে আমার লড়াই আমি ততক্ষণ পর্যন্ত লড়বো, মরতে হয় মরবো। এই লড়াইয়ের যে প্রক্রিয়া প্রাসঙ্গিক, তা যদি কবিতা দিয়ে হয়, তা যদি গান দিয়ে হয়, তা যদি ঢিল ছুঁড়ে হয়, তা যদি বোমা মেরে হয়, তা যদি সশস্ত্র যুদ্ধ হয়, তাহলে সেই যুদ্ধটাও আমি করব। কারণ আমি মৃত্যুর পরেও আমার সন্তানরা যাতে বলতে পারে আমি মুক্তিযুদ্ধের পক্ষের আন্দোলনকারী একজন মানুষের বাবা, সন্তান আমি। আমার মৃত্যুর পরে আমার নামের আগে যাতে রাজাকার লেখা না হয়, এটাই আমার সংগ্রাম। এবং এই সংগ্রামটাতে আমি আপনাকে এইটুকু বলতে পারি, বাংলাদেশের বেশিরভাগ সংস্কৃতি কর্মী এবং সাংস্কৃতিক সংগঠনগুলো তারা কিন্তু আবার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আবার আমরা বাংলাদেশটাকে ফিরে পাওয়ার লড়াইটা করব, সেই লড়াইতে ওই সংস্কৃতি কর্মীরা কিন্তু বাংলাদেশের পক্ষেই থাকবে, তারা রাজাকারদের পক্ষে যাবে না। অনেক ধন্যবাদ হাকামুল্লাহ। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে বাউল শিল্পীদের রক্ষার জন্য কি করা উচিত। আপনি কিন্তু বিশাল ক্যানভাসে আমি আপনাকে আমি বলছি আলাদাভাবে বাউল শিল্পীদের বাঁচানো, আলাদাভাবে আবৃত্তি শিল্পীদের বাঁচানো, আলাদাভাবে জারি সারি ভাওয়াইয়া গানকে বাঁচানো, কিংবা আমাদের ধ্রুপদী নৃত্য থেকে শুরু করে আমাদের ফোক গানকে বাঁচানো, এই কোনো কিছু আলাদাভাবে বাঁচানো সম্ভব হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা বাংলাদেশটাকে বাঁচাতে পারবো। বাংলাদেশটা তো মরে গেছে 5 আগস্টে, তাকে আবার আইসিইউতে গেছে, তাকে বাঁচাতে হবে, তাকে ফিরিয়ে আনতে হবে। এবং সেই ফিরিয়ে আনার ক্ষেত্রে রাজনৈতিক সংগ্রামটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সংস্কৃতি কর্মীরা তো এখানে একটা সহায়ক শক্তি মাত্র। ওরা মূল শক্তিকে পরাজিত করেছে 5 আগস্টে, আওয়ামী লীগকে। এবার তারা সহায়ক শক্তিদেরকেও ধ্বংস করতে ফেলতে চাচ্ছে। তাহলে সহায়ক শক্তিরা কি আলাদাভাবে কোনো শক্তি যে তারা ঘুরে দাঁড়াতে পারবে না তো। সুতরাং বাউলদেরকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে, লোকজ সংস্কৃতিকে বাঁচাতে হলে বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে, বাঙালির ঐতিহ্যবাহী ঈদ, পূজা, পার্বণ, বৈশাখ উৎসব, বসন্ত উৎসব, নবান্ন উৎসব, শরৎ উৎসব, এগুলোকে ফিরিয়ে আনতে হলে বাংলাদেশ আওয়ামী লীগকেই ফিরিয়ে আনতে হবে। আলাদাভাবে এই বাউলদেরকে বাঁচানোর কোনো চেষ্টা করে কোনো লাভ হবে? আজকে যদি
যেই মৌলবাদীরা বাংলার মাটিতে মিছিল করে বলছে একটা করে বাউল ধরে ধরে জবাই কর, তার বিপরীতে বাউলরা কি ঐক্যবদ্ধভাবে রাজপথে 10 মিনিট দাঁড়ানোর ক্ষমতা রাখে? যদি তাই না রাখে, তাহলে যাদের সহযোগিতায়, যাদের মাধ্যমে আবার বাংলাদেশে বাউল ফিরে আসবে, আবার বাংলাদেশে লালন ফিরে আসবে, আবার বাংলাদেশে যাত্রা ফিরে আসবে, লোকজ গান ফিরে আসবে, ঋতুভিত্তিক উৎসব ফিরে আসবে, সেই প্রক্রিয়াটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনা। আমাকে বাংলাদেশের আওয়ামী লীগের দালাল বলেন, আমার কোনো অসুবিধা নেই, আমি বাংলাদেশ আওয়ামী লীগ। আমাকে আপনারা ফ্যাসিস্টের সহযোগী বলেন, আমার অসুবিধা নাই, আমি ফ্যাসিস্ট। কারণ আমি জানি এই মুহূর্তে শুধুমাত্র ফ্যাসিস্টরাই বাংলাদেশকে ফিরিয়ে আনতে পারে, এবং এই ফ্যাসিজম কিন্তু সেই ফ্যাসিজম নয়। মুসোলিনি যখন নাকি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঘোষণা দিয়ে নিজেকে ফ্যাসিবাদী বলে বিপ্লব করে, তখন কিন্তু ফ্যাসিজম ইটস আ পজিটিভ টার্ম। কিন্তু তার শাসন ব্যবস্থাও যখন অগণতান্ত্রিক হয়, স্বৈরতান্ত্রিক হয়, তখন গিয়ে ফ্যাসিজম একটা নেগেটিভ টার্ম হয়। আজকের বাংলাদেশে ফ্যাসিজম ইজ এ নেগেটিভ টার্ম। ফ্যাসিজম একটি নেগেটিভ শব্দ যারা বাংলাদেশটাকে বর্তমানে শাসন করছে। ইউনূস সরকার, ইউনূসের সহযোগী রাজনৈতিক শক্তি অর্থাৎ ইসলামিস্ট রাজনৈতিক দল জামাতে ইসলামী, শিশুদের রাজনৈতিক দল এনসিপি, বিএনপি সহ ক্ষুদ্রবাম যারা আছে, তারা সকলে মিলে হচ্ছে এখন ফ্যাসিস্ট। আর আমাদের যাদেরকে আগে ফ্যাসিস্ট বলা হয়েছিল, আমরা হচ্ছে সেই ফ্যাসিস্ট যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে ফিরিয়ে আনবে। সুতরাং আমাদেরকে ফ্যাসিস্ট বললে আমাদের কোনো আপত্তি নেই। আহকামুল্লাহ ফ্যাসিস্ট আহকামুল্লাহ আমরা শেষ করব। আপনি যদি আরেকটা কবিতা যদি আমাদেরকে, ওই কবিতাটি হাতের কাছে আছে, আমি শেখ মুজিবের কথা বলছি। হ্যাঁ, ওটা আছে, আমি একটা সেকেন্ড, আমি একটু আমরা আসলে চমৎকার একটা আলোচনা শুনলাম আহকামুল্লাহর কাছে। সোজা সাপটা কথা বলেছেন উনি, যেখানে কোনো বনিতা করার সুযোগ নেই, যেখানে কোনো নিরপেক্ষ ভাব করার সুযোগ নেই। আপনি মুক্তিযুদ্ধের পক্ষ না বিপক্ষ, এখানে কোনো নিরপেক্ষতা নাই। আমি বের করেছি কবিতাটা, আহকামুল্লাহর কবিতাটা শুনবো, শুনে আমরা অনুষ্ঠানটা শেষ করব। এটি যে কবিতাটির কথা বলছিলাম, যে কবিরা তো স্বপ্নদ্রষ্টা এবং সত্যদ্রষ্টা, কিন্তু এটিও তো আবার সত্য। শামসুর রহমান বলেছিলেন বাংলাদেশে কাক আর কবির সংখ্যা সমান। তো আজকের বাংলাদেশে যে সকল কবিরা ফ্যাসিস্ট কি বলে, এই বর্তমান সরকার কিংবা যারা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে তাদের পক্ষে যে কবিরা, সেই কবিরা কাকের মতো। কিন্তু সত্যিকার অর্থে যারা কবি, তারা কিন্তু সব সময় সময়কে ধারণ করে। যেমন শামসুর রহমানের, আপনি